আজকে বন্ধুরা অনেকগুলো ইনফরমেশন নিয়ে কিন্তু ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে প্রচুর ইনফরমেশন ঠেসে ছোট্ট করে দেওয়া হয়েছে এবং ইনফরমেশন গুলোর মধ্যে প্রথম যেটা সেটাকে নিফটি কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, টার্গেট 2025-এ কি রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স করে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, সেখানে প্রায় $459 বিলিয়ন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খরচ করতে চলেছে বেশ কিছু সেক্টরকে, সেই সেক্টরগুলোকে নিয়ে কথা বলবো। তৃতীয় ওয়ান হচ্ছে HMP ভাইরাস, এটা একটা এমন ধরনের হিউম্যান ভাইরাস কিন্তু এই মুহূর্তে একটা বেশ চায়নাতে প্রচুর পরিমাণে কিন্তু স্প্রেড হয়ে গেছে এবং এটা একটা আউটব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে। হু থেকে এটাকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। এর ফলে স্টক মার্কেটের ক্ষেত্রে কি কি এফেক্ট পড়তে চলেছে সেটা নিয়ে বলা এবং এই এফেক্টে ফার্মা সেক্টর কি আবার একটা কি দেখাতে পারে কিনা, মানে ভেলকি, সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। সেকেন্ড ওয়ান সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদেরকে বলেছিলাম আগের দিন, সেটা নিশ্চয়ই মনে রয়েছে। সেমিকন্ডাক্টর স্টক, নখানা স্টককে নিয়ে কথা বলবো যেগুলো কিনা প্রচুর স্কোপ তৈরি করছে। বিশেষ করে আমরা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে উদ্যোগী রয়েছে, আমেরিকান চিপ মেকার কোম্পানি মাইক্রনের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এবং ফাইনাল হয়ে গেছে গুজরাটের কোথায় প্ল্যান্ট ইনস্টলেশন করা হবে। এছাড়া যেসব কোম্পানির কথা বলা হয়েছে যেরকম তাইওয়ানের TSMC, তারা খুব উৎসাহী, কারণ চায়নায় এমন সিচুয়েশন রয়েছে, ট্যারিফের চাপ একদিকে রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে বিগত 5 বছর ধরে প্রচুর, মানে প্রায় 22,000 ছোট বড় কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ সেখানে রেস্ট্রিকশন, তার মধ্যে এই ধরনের ট্যারিফ চার্জ এবং বিভিন্ন রকম পলিসি চেঞ্জেস, এইসব রেস্ট্রিকশনের জন্য কিন্তু ওরা অফ হয়ে যাচ্ছে এবং সেগুলো ম্যাক্সিমাম টার্গেট সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। ফলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম আমাদের এখানে কিন্তু আসতে চলেছে, ফলে সেই জায়গাটা একটা বড় তৈরি হচ্ছে। সেকেন্ড এনভিডিয়া কোম্পানি রয়েছে, থার্ড ওয়ান হচ্ছে স্যামসাং রয়েছে এবং ফোর্থ ওয়ান হচ্ছে গ্লোবাল ফাউন্ডারিজ রয়েছে, এরা কিন্তু এবং ইন্টেল কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু টার্গেট করে রয়েছে এখানে। ফলে এইটা একটা বড় জায়গা সেমিকন্ডাক্টর শুরু হতে চলেছে, তো এই জায়গাটা একটা দেখার ব্যাপার রয়েছে। সেকেন্ড, এর পরবর্তীকালে FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডোমেস্টিক ইনভেস্টর, তারা এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে FII সেল করে চলেছে, যেটা ভাবা হয়েছিল একটা সময় যে এবারে থামবে, কিন্তু সেটা কিন্তু থামার ব্যাপার নেই। মানে আমি গতকালই দেখছি 4,227 কোটি টাকা নেট সেল করে দিয়েছে কিন্তু FII, বরঞ্চ এখন DII এর বাইক কেনার পরিমাণটা কমতে শুরু করে দিয়েছে এবং কমতে কমতে 821 কোটিতে দাঁড়িয়েছে গতকাল। এবারে এইটা যদি কমে জিরো চলে আসে তাহলে পর কিন্তু সেটা বিপদ সাংঘাতিক, কারণ হচ্ছে FII সেল করবে, DII যদি দাঁড়িয়ে যায় তাহলে অটোমেটিক মার্কেট কিন্তু আরো পড়ে যাবে। তাহলে কি সিচুয়েশন, কেন এতটা FII কন্টিনিউয়াস সেল করে চলে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এর পরবর্তীকালে তারপরে আমরা একটা সুপার স্টক নিয়ে আলোচনা করবো, তার বিজনেস ফ্যান্টাস্টিক, তার টেকনিক্যাল আমরা দেখে নেবো, নেক্সট ফান্ডামেন্টাল আমরা দেখে নেবো। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা, এই ভিডিওর শুরুতে বলে রাখা দরকার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। সমস্ত স্টকগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো শুধুমাত্র এক্সাম্পল পারপাস দেওয়া হয়েছে। যেমন আসা যাক এবারে ইন্টারেস্টিং ভিডিওটার জায়গা। তো ভিডিও আসার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। অলমোস্ট প্রায় কিন্তু দুটো চ্যানেল, আমার সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে যেটা প্রাইমারি চ্যানেল ছিল বেস্ট ইনভেস্টর, সেখানেও রয়েছে, সেখান থেকে কন্টিনিউ চলছে সেইখানে, এবং অল্টারনেটিভ হইতে এখানে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি। যে ব্যাপারটা হয়ে গেছে তোমরা নিশ্চয় জানো, সেটা হচ্ছে যে কিন্তু ওই চ্যানেলে আমরা বিশেষভাবে যেহেতু যে সমস্ত ভিডিওগুলো নর্মালি সোশ্যাল মিডিয়া দেখানোর কথা না, যেসব ইনফরমেশন গুলোকে সোশ্যাল মিডিয়া আনার কথা না সেইগুলো নিয়ে আসা, এবং যেসব ইনফরমেশন গুলো ফ্রি চ্যানেলে কখন দেওয়া উচিত না, পেইড চ্যানেলে দেওয়া উচিত ছিল, সেগুলো না করে ফ্রিতে সমস্তগুলো শেখানোর জন্য, বোঝানোর জন্য কিন্তু ইউটিউব বা বড় বড় ব্যক্তিদের পক্ষ থেকে, বিশেষভাবে প্রভাবশালী ব্যক্তিদের কথা বলবো, তাদের প্রভাবের ফলে কিন্তু আপাতত এমন সিচুয়েশন, চ্যানেল রেস্ট্রিকশন, ডিমনিটাইজেশন এবং তার সঙ্গে চ্যানেল স্ট্রাইকও রয়েছে। ফলে এইরকম না হলে হয় না। যেটা আমি আগের দিনও বলছিলাম যে ফ্রিতে অনেক কিছু দেখিয়ে দেওয়ার একটা ফল তো নেগেটিভ আছে, পজিটিভের জায়গা। তো কিন্তু অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমরা যারা পুরনো রয়েছে, প্রচুর সাপোর্ট কনস্ট্যান্টলি। আমি আজকেও টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে গেছে, সেই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি নিচে, সেখানেও দেখে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, তারও লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমার ইমেল আইডি তো রয়েছে। আমার অলরেডি এমন সিচুয়েশন রয়েছে, আমার আগের চ্যানেলটা প্রচুর ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক গুলোকে নিয়ে সমস্ত অ্যানালিসিস গুলো আলোচনা করেছিলাম। এরকম বেশ কিছু নখানা এরকম রয়েছে এবং টেকনিক্যালি কিছু রয়েছে এখানে, সে সমস্তগুলো একসাথে করে একটা পেন ড্রাইভে ভরে দিচ্ছি। ভরে কিন্তু যারা যারা চাইছে, ইন্টারেস্টেড, মোটামুটি 1600 টাকা মতো খরচ পড়বে তা যারা চাইছে, কারণ এর মধ্যে পেন ড্রাইভের দাম মোটামুটি 400 কাছাকাছি, 100 টাকা মোট আমার কনফারেন্স পাঠাতে যেটা লাগবে। তো এইভাবে আমি পাঠিয়ে দিচ্ছি। ফলে এইগুলো যদি তোমার ইউটিউব নাও থাকে, সেক্ষেত্রে অন্তত সাপোর্ট হিসেবে এই কাজগুলো করতে পারা যায় যাতে। তো সেই জন্য, কারণ এই কারণের জন্য ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। আগে তো সব ভাবা হয়নি, কিন্তু এখন সিচুয়েশন ভাবতে বাধ্য করছে আমাদেরকে। আসা যাক প্রথম ঘটনার দিকে, যেটা হচ্ছে নিফটি।
নিফটি 50 সিচুয়েশন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন আগের দিনে আমরা দেখছিলাম 23,000 24,000 কাছাকাছি, মানে 24,000 ওপরে ছাড়িয়ে গেছে, 24,270-71 চলে গেছিল, সেটাতেই কিন্তু আবার কালকে দেখলাম কারেক্টেড হয়ে গেল, 24,000 জাস্ট একটা রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে। যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইচডিএফসি সিকিউরিটি থেকে বলছে, তারা বলছে যে ওপরের দিকে অর্থাৎ রেজিস্ট্যান্স যেটা আটকাচ্ছে সেটা 24,200 থেকে 24,500 আটকাবে, মানে এখানে। আর নিচে যদি পড়তে যায় তাহলে 23,500 প্রথমে 700 আটকাবে, 700 পরে কিন্তু 23,500 থেকেই চলে আসবে, অর্থাৎ 24,000 থেকে 23,700, তারপরে 23,500 নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা রয়ে গেল। এখন প্রশ্ন আসছে 2025-এর কথা নিয়ে। এই যে 2025-এ এই মুহূর্তে কি সিচুয়েশন? 2025-এ কিন্তু বড় বড় যেসব ব্রোকাররা রয়েছে তারা কিন্তু খুব পজিটিভ, এবং তারা বলছে মোটামুটি 28,000 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, এবং 14 to 16% রেটে কিন্তু গ্রোথ হবে, এবং এটা কনফার্ম বলছে ওরা। এই সিচুয়েশন দাঁড়াবে এদের, বোঝা গেল। এবারে আসছি নেক্সট পয়েন্টের দিকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের পিএলআই স্কিম। পিএলআই স্কিমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 459 কোটি $459 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট পিএলআই করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সেখানে বেশ কিছু সেক্টরকে রেখেছে, এবং আগামী 5 বছর ধরে এটা চলবে, এবং 720খানা কোম্পানিকে কিন্তু প্রেফার করা হচ্ছে, লিস্টে আনা হয়েছে যাদেরকে এগুলো দেওয়া হবে। এক্সাক্ট 700 কোটিটার নাম এখনই প্রকাশ করেনি, যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সেক্টর গুলোকে নিয়ে। যেমন সোলার পিভি সেক্টর, মানে ফটোভোল্টিক সেল তৈরি করে সব কোম্পানিগুলো সোলার সেক্টরে, যেরকম আমরা বোরোসিল রিনিউয়েবল কথা বলতে পারি, বা এই ধরনের কাজ, রিনিউয়েবল এনার্জি, ওয়ারি রিনিউয়েবল যেটা রয়েছে, এরা কিন্তু এই যারা পিভি সেল তৈরি করছে তাদেরকে কিন্তু একটা অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে হচ্ছে প্রথম জায়গায় এরা রয়ে গেছে। সেকেন্ড জায়গায় কোথায় রয়েছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টরটা তোমরা নিশ্চয়ই দেখেছো, বিগত কোভিড এর পরবর্তীকাল থেকে ফার্মা সেক্টর পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছে, অথচ ফার্মা সেক্টর হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, জীবনদায়ী ওষুধ তৈরি হয়, এবং এটা কখনো মানে চিরকালই এর ডিমান্ড থেকে যাবে। তো সেখানে ফার্মা সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে। তো আরেকটা কথা বলা হয়েছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে আমরা যেটা দেখেছিলাম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে সিচুয়েশন দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রীতিমতো একটা অ্যাজিটেশন তৈরি হচ্ছে। বড় বড় কোম্পানি, ইউএস এর ম্যাক্সিমাম মানে প্রচুর পরিমাণে এই টেক্সটাইল, কটন এবং প্রিন্টেড সমস্ত বস্ত্র, সমস্তগুলো সব টেক্সটাইল গুডস কিন্তু বাংলাদেশ থেকে যেত। প্রায় $50 বিলিয়ন বিজনেস ছিল ওদের, কিন্তু ছিল বলছে কথাটা, কারণ পিছনে কারণ হচ্ছে ইন্ডিয়ারও অনেক টেক্সটাইল কোম্পানি বাংলাদেশে রয়েছে, সেখানে অনেক সহজলভ্য, লেবারও অনেক কস্ট কম, এবং অন্যান্য কস্টগুলো অনেক কম থাকার জন্য ওরা কিন্তু ইনভেস্ট করছিল ওখানে। কিন্তু এখন এজিটেশন এমন জায়গা দাঁড়িয়েছে, ওরা ম্যাক্সিমাম ফিরছে, এবং টোটাল যে অর্ডার গুলো আস্তে আস্তে কিন্তু মুভ করে চলে আসছে কিন্তু ইন্ডিয়ার দিকে। ফলে টেক্সটাইল সেক্টরটাকে উজ্জীবিত করা, সেখানে আরো বেশি করে কাজ করানো, সেখানে অনেকগুলো আরো সেন্টার তৈরি করে, এবং বেশ কিছু যাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, এইগুলো যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজটা কিন্তু ইন্ডিয়াতে আরো বাড়বে। সেই কারণের জন্য কিন্তু টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেকেন্ড ওয়ান, রিনিউয়েবল এনার্জির মধ্যে গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেনকে নিয়েও কিন্তু আমরা দেখেছি একটা যাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভের কথা বলা হয়েছে। আরেকটা সেক্টর আইটি সেক্টর। আইটির মধ্যে নর্মাল আইটি, সফটওয়্যার নয়, হার্ডওয়্যার আইটি। শুধু হার্ডওয়্যার আইটি নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কিছুটা সেমিকন্ডাক্টর লেভেল, কিছুটা এলইডি, লিকুইড ক্রিস্টাল ডায়োড যেগুলো আছে সেগুলোর উপরে, বা লিকুইড এডি মানে এমিটিং ডায়োড যেগুলো আছে সেগুলোর উপরে, প্রিন্টেড সার্কিট বোর্ড যেগুলো তৈরি হয় তার উপরে, এই ধরনের কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে পিএলআই দেওয়া হবে। তো এটা একটা। সেমিকন্ডাক্টরের কথা আসবো, সেমিকন্ডাক্টরটা আগে আসবো, তারপরে এইচএমপি ভাইরাসে আসবো। সেমিকন্ডাক্টরের কথা নিয়ে যদি বলি, সেমিকন্ডাক্টর আগে যে কথাটা নিয়ে বলছিলাম, প্রায় চায়নায় বিগত 5 বছর ধরে আমরা দেখেছি প্রায় 22,000 কোম্পানি কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। কেন ওরা উঠে যাচ্ছে তার কারণ হচ্ছে বিভিন্ন রকম রেস্ট্রিকশন, প্লাস আমেরিকা থেকে যে ধরনের ট্যারিফ গুলো চার্জ করা হচ্ছে, এবং যে ধরনের রেস্ট্রিকশন রাখা হচ্ছে, যেসব চিপ গুলো বেসিক্যালি চিপ তৈরি হচ্ছে, যেরকম আমরা দেখেছি অটোমোবাইল সেক্টরের চিপ, বা কনজিউমার ইলেকট্রনিক যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে তার চিপ, মোবাইল তৈরির চিপ, এই সমস্ত চিপ গুলো কিন্তু চায়না থেকে আসতো, সারা বিশ্বে যাচ্ছে। এবারে যখন চায়না থেকে আমেরিকাকে পৌঁছেছে, এবং আমেরিকা হচ্ছে বড় মাপের কনজিউমার, ম্যাক্সিমাম ইন্ডিয়াও রয়েছে কিন্তু চায়নাও, আমেরিকাও। এবার আমেরিকার ক্ষেত্রে ট্যারিফ পরিমাণ যখন বাড়িয়ে দিচ্ছে, দিয়ে তাদের দেশীয় কোম্পানিগুলোকে তোলার চেষ্টা করছে, ফলে ওদের দেশে যখন চায়না থেকে কম সস্তার গুলো আসছে, এত দাম বেশি চার্জ হয়ে যাচ্ছে ট্যারিফ হওয়ার ফলে ওই মার্কেটে তারা ঢুকতে পারছে না, ঢুকে লস করে তো কেউ বেরোবে না, আর কম দামেও দেবে না, ফলে ওইখানে মার্কেটগুলো তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।
ফলে এই সব কারণের জন্য যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করতো, তাইওয়ানের যে কোম্পানি TSMC হোক বা ইন্টেল যে কোম্পানি রয়েছে, স্যামসাং চায়নায় যেগুলো রয়েছে, তারা দেখতে পাচ্ছে যে এখানে থেকে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করছে সেগুলো যদি বিক্রি না হয়, প্রফিটেবিলিটি আসছে না। প্রফিট যদি আমার না আসে তাহলে আমি কি করবো, সেখানে থাকবো না। ফলে এরকম ছোট বড় মেজো কোম্পানিগুলো আস্তে আস্তে শিফট হয়ে গেছে। শিফট হওয়ার পরে তারা অন্য অন্য দেশের চেষ্টা করে যাচ্ছে। তো এখানে ইন্ডিয়া কাছাকাছি থাকার জন্য, ইন্ডিয়ার যে সিচুয়েশন, যাকে এনভায়রনমেন্ট বলা যেতে পারে, বেটার থাকার জন্য, লেবার কস্ট তুলনামূলক কম থাকার জন্য এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উৎসাহ থাকার জন্য তারা কিন্তু এদেশে প্রচুরভাবে উৎসাহী এবং ঘন ঘন এদের মিটিং হচ্ছে এবং যেটা বলা হচ্ছে বেশ কিছু জায়গায় ঠিক হয়ে গেছে। যেমন প্রেজেন্টলি যদি বলি, সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি, যেটা খুব বিশাল বড় কোম্পানি, মাইক্রন। এরা কিন্তু সেমিকন্ডাক্টরের একটা সেরা লেভেলের কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আমাদের দেশে উৎসাহী এবং গুজরাটে জায়গা তৈরি হয়ে গেছে, সেখানে প্ল্যান্ট ইনস্টলেশনের কাজ শুরু করে দিয়েছে এবং ওরা ওখানেই বলেছে 5,000 চাকরির ব্যবস্থা আমি এখানে করে দেবো, এই কথাটাও ওরা বলেছে। ফলে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ইনস্টলেশন কাজ শুরু, 5,000 চাকরির সিচুয়েশন তৈরি, প্রোডাকশন ডিমান্ড সারা বিশ্ব। ফলে আলটিমেটলি প্রোডাকশন হবে এখানে, প্রফিটেবিলিটি হবে এখানে এবং প্রফিটেবিলিটি করার পরে এখানকার লোকেদের কাজ হওয়ার পরে সেইগুলো সমস্ত বাইরে যাবে এবং সেখানে ইন্ডিয়াও ক্ষেত্রে সুযোগ পাবে, কারণ অনেক সস্তায় তারা পাবে। এক নাম্বার, ইন্ডিয়ার যে সমস্ত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তারা যেরকম পাবে, ইলেকট্রনিক গুডস যেগুলো তৈরি করছে অজস্র ছোট বড় মেজর, সেই সব কোম্পানিগুলো, আমরা সাধারণ কনজিউমাররা হিউজ পরিমাণে যে আমাদের কনজাম্পশন হচ্ছে, মোবাইল হোক, ওয়াচ হোক, স্মার্ট ওয়াচ হোক, ডিফারেন্ট টাইপ অফ স্মার্ট PDA হোক, সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর মাস্ট। টিভি হোক, স্মার্ট টিভি হোক, এভরিথিং। ফলে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিমান্ডটাও বাড়ছে, ফলে এই জায়গাটা দামও সস্তা হয়ে যাবে। ফলে এইগুলো একটা কিন্তু বিশাল কর্মযোগ্য হচ্ছে, এই এত বড় কর্মযোগ্য, মানে আগামী এই সেক্টরটাকে বলা হচ্ছে একটা বিশাল ভবিষ্যৎ রয়েছে। মানে আইটি থেকে বেশি ভবিষ্যৎ কিন্তু সেমিকন্ডাক্টরে রয়েছে এবং এটা কনফার্ম। এইবারে যেটা বলছে বড় বড় যারা অ্যানালিস্ট, তারা বড় বড় কথাই বলছে, কিন্তু এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা যদি এই মুহূর্তে ইনভেস্ট করি তাহলে একটা লং রানে গিয়ে 10 বছর, 8 বছর, 10 বছর পরে গিয়ে আমরা একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। এবং ভালো ওয়েলথ ক্রিয়েট করতে গেলে রিস্ক নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু কখনো ওয়েলথ ক্রিয়েট করা যায় না। আমাদের হয় পোস্ট অফিস, না হলে ব্যাংকে গিয়ে ফিক্সড করে আসতে হবে। এখন এই যে আমরা ইনভেস্ট করতে চলেছি, কোন কোম্পানি ভালো? প্রথমত অবশ্যই আমরা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলোর কথা বলবো, এরপরে বলবো রিস্কি কোম্পানির কথা আমি বলবো, তারপরে যে কোম্পানির কথা বলবো সেগুলোর প্রবাবিলিটি হ্যাঁ অথবা না, সেগুলোর ওভার ভ্যালুড, প্রচুর হাই, অথচ বিজনেস বা যেভাবে এগোচ্ছে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো এদের মধ্যে সেমিকন্ডাক্টরের বিভিন্ন ভাগ রয়েছে। একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে ফেব্রিকেটেড একটা সেমিকন্ডাক্টর লেভেলের, ওয়াফার লেভেলের, বিভিন্ন লেভেলের কাজ করে এরা। সবগুলো এক একটা একরকম ভাবে কাজ করছে, সব এক নয়। একটা মানে সমুদ্র রয়েছে এখানে। আমি যে কোম্পানিগুলোর কথা বলছি কোনো ওপর নিচ না, ফার্স্ট প্রেফার সেকেন্ড প্রেফার নয়, অর দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল, কোনো স্টককে বাই সেল এরকম একেবারে নয়, কিন্তু স্টকগুলো বলা হচ্ছে শুধু এই ইন্ডাস্ট্রিজটা কিভাবে আগামী দিনে যেতে চলেছে তার জায়গায়। আমার কাছে প্রথম যে স্টকটার কথা আমি মনে করছি সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি শুধুমাত্র সেমিকন্ডাক্টর বলে না, এর কাজ শুরু হয়েছিল ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, প্রিন্টেড সার্কিট বোর্ড দিয়ে, তারপরে যেরকম ধরনের রেজিস্টার তৈরি করা, ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করা, ডায়োড তৈরি করা, এইগুলোর ওপরে সমস্ত মোবাইলের মেন যে পার্টটা, যেখানে টোটাল যে বোর্ড থাকছে সেই বোর্ডের ওপর যে চিপগুলোকে ডিজাইন করা, সেইগুলোর ওপর কাজ। এলসিডি যে বা এলইডি যেগুলো তৈরি হচ্ছে সে সমস্ত টিভিগুলোর সার্কিট বোর্ডগুলো ডিজাইন করাটা কাজ। তো এই ধরনের কাজগুলো নিয়ে শুরু হয়েছিল। আস্তে আস্তে ওরা সেমিকন্ডাক্টরে চলে এসছে, PLI যেটা গভর্নমেন্ট সেটা পেয়েছে এবং ফিউচারটাও বিশাল রয়েছে। একাধিক বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করছে এবং এভাবে এগিয়ে চলছে। সেকেন্ড যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে কিন্তু কেইনস টেকনোলজি। কেইনস টেকনোলজি কিন্তু আমরা দেখে নিয়েছি কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। 20% এই মুহূর্তেও কালেক্টেড হয়ে রয়েছে, কিন্তু এটার ফিউচার দুর্দান্ত রয়েছে। 1500-1600% মতো 5 বছর রিটার্ন দিয়ে দিয়েছে। কেইনস টেকনোলজি যখন আমরা ভেবেছিলাম নিজস্ব ব্যক্তিগতভাবে যে ইনভেস্ট করব বলে একটা রেঞ্জে চিন্তা ভাবনা করছিলাম, রেঞ্জে এলে নেব, সেই রেঞ্জে আসার আগে থেকেই এমনভাবে জাম্প করে গেছে যে কেনার জায়গা থেকেই বেরিয়ে চলে গেছে। তো ওটার মানে এই সিচুয়েশন নিয়ে এখন এমন জায়গায় চলে গেছে, এই মুহূর্তে কেনাটা অবশ্যই এখানে একটা প্রশ্নচিহ্ন থাকে যে এটা কি আমাদের ভ্যালুয়েশনের মধ্যে পড়ে স্টকগুলো, মানে আন্ডার ভ্যালুড কি, বা এখন কি কেনার মতো সিচুয়েশন। এই ধরনের বিজনেস
অনেকে প্রশ্ন করো যে এই প্রশ্নটা যে এখন কিনবো কিনা। প্রশ্নটার উত্তরটা কিন্তু খুব কঠিন। কেন কঠিন উত্তরটা দেওয়া প্রায় যেটাকে বলা হয় অসম্ভব প্রায়। কারণ বিজনেস যদি ভালো থাকে সেটা কখনো কোনো বাইং রেঞ্জের উপর দাঁড়িয়ে থাকে না। যে বিজনেস ভালো, যে কোম্পানি কেইন্স টেকনোলজি বাইং রেঞ্জ যেটা ছিল কোনোদিনই সেখানে আসবে না, এবং যেহেতু আসবে না তাহলে কোনোদিনই তুমি এটা কিনতে পারবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যেটা প্রথমে এক সময় মনে করেছিলাম আজ থেকে 2 বছর আগে, যে কেইন্স যখন আমাকে একটা রেঞ্জ দেবে, আমাকে সেই রেঞ্জে আমি কি কিনবো, সেই রেঞ্জ যদি আসার অনেক আগেই কিন্তু বেরিয়ে চলে গেছে এবং রেঞ্জে ঢোকেইনি, ফলে সেই কারণে আমার কেনাটা হয়নি। ফলে যদি বিজনেসটা চিন্তা করে আমি সেই সময় ইনভেস্ট করতাম তাহলে পর কিন্তু কেইন্স টেকনোলজি ইনভেস্টমেন্ট হয়ে যেত, এখন ইনভেস্টেড অ্যামাউন্ট আমার কয়েক গুণ হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। ফলে এইখানে কিন্তু ফান্ডামেন্টাল, টেকনিক্যাল আর যেটাকে বলা হয় ফিউচারিস্টিক মডেলের কনসেপশনের কনফ্লিকশন তৈরি করে আমাদেরকে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। থার্ড যে কোম্পানি দিকে যাব সেটা কিন্তু ভারত ইলেকট্রনিক লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি। কোম্পানিটা দুভাবে কাজ করছে। এদের ডিফেন্স সেক্টরে যেরকম কাজ, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস এর উপর কাজ করে। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টকে সফটওয়্যার হার্ডওয়্যার লেভেলে, স্পেশালি হার্ডওয়্যার লেভেলে ডিফেন্সে কিভাবে কাজ হয় তার রিলেটেড কাজগুলো কিন্তু করে। সেমিকন্ডাক্টরের ভালো মতো কাজকর্ম শুরু করেছে, এবং সেমিকন্ডাক্টরের চিপ কিভাবে ডিফেন্সের ইমপ্লিমেন্টেশন করা যায় তার উপরে কিন্তু প্রচুর কাজ রয়েছে, এবং সেইগুলো করে চলেছে। ফিউচার অসম্ভব ভালো রয়েছে। নেক্সট যে কোম্পানিটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, সিজি। এই সিজি পাওয়ারকে নিয়ে বলার বক্তব্য রয়েছে, এখানেও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। সিজি পাওয়ার যদি বড় চার্ট একটা তোমরা ওপেন করো দেখবে অনেকটা ডাউন কারেক্টেড হয়েছিল, এবং একটা সময় ছিল যখন সিজি পাওয়ার মনে হয়েছিল যেটা চলবে না, কিন্তু তার পরবর্তীকালে পুরো মুভ করে গেল এবং একটা রকেটের গতিতে সে বেরিয়ে গেল। এইটা কিন্তু ভাবার জিনিস। সেখানে আমাদের কিন্তু এখানে একটা সাইকোলজি তৈরি করলো আমাদেরকে, এটাও তোমাদের শেখা উচিত। যখনই মার্কেট ডাউন হচ্ছে বা কোনো স্টক ডাউন হয় তখন সঙ্গে সঙ্গে আমরা মনে করি স্টকটা খারাপ, এবং যখনই স্টকটা খুব হাই প্রাইস থাকে তখন আমরা মনে করি স্টকটা খুব ভালো। এই কনসেপশন থাকার জন্য অনেকে যারা ডাউন ছিল তখন তারা কিনতে পারেনি, এবং কেনে নিয়ে কারণে যে স্টকটা এরপর আরো ডাউন হয়ে যাবে এবং স্টকটার ভিতরে কোনো ভ্যালুয়েশন নেই, অথচ সেই স্টকটা যখন আজকে 10 গুণ হয়ে গেল তখন কিন্তু অনেকে কিনছে, তারা সেই সময় যারা কিনতে পারেনি। এটাই হচ্ছে কিন্তু আমাদের সাইকোলজির ডিফারেন্সটা বোঝা গেল। এবার আসবো নেক্সট দিকে, সেকেন্ড পরেরটা, সেটা হচ্ছে এবিবি। এবিবি লিমিটেডও কিন্তু একটা সেমিকন্ডাক্টরের কাজকর্ম করছে। নেক্সট আমি চলে আসবো মসচিপ টেকনোলজি। আমি যেটা বলছিলাম যেগুলোর স্ট্রং ফান্ডামেন্টাল হয়ে গেল, এই ফান্ডামেন্টাল একেবারে স্ট্রং নয় কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু যেটাকে বলবো আমি সেটা হচ্ছে প্রচুর ওভারভ্যালুড, পি প্রচুর 260-65 উপরে পি রয়ে গেছে। এটা আনবিলিভেবল একটা পি মোস্ট প্রবলি রয়েছে, যে কারণের জন্য অনেকেই কি নেওয়া যেতে পারে না, কিন্তু বিজনেস কিন্তু এখানে কনফ্লিক্ট তৈরি করছে আমাদেরকে। লাস্ট যে কোম্পানিটা কথা বলবো এই সেক্টরের মধ্যে, সেই কোম্পানির নাম হচ্ছে, সেই কোম্পানিটা কিন্তু অদ্ভুত কোম্পানি, অলরেডি ওভারভ্যালুড, অথচ কোম্পানির পোটেনশিয়াল ক্যাপাবিলিটি প্রচুর ভালো রয়েছে। সেটা হচ্ছে মাইক ইলেকট্রনিক্স। এমআইসি ইলেকট্রনিক্স কিন্তু একটা খুব ভালো কোম্পানি, লাস্ট কোয়ার্টারের সেলস গ্রোথ আনবিলিভেবল করেছে, ফিউচারটা খুব সুন্দর রয়েছে, এক্সপেকটেশন করা যায়। আচ্ছা, এগুলোর বাইরে আরেকটা কোম্পানির কথা বলবো, যে কোম্পানিটা টাটা এলএক্সি। টাটা এলএক্সি কিন্তু দুর্দান্তভাবে কাজ করে সেমিকন্ডাক্টর লেভেলে, অটোমোবাইল সেক্টরে সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করা যায় তার উপরে কিন্তু কাজ করছে কোম্পানিটা। এই কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে। আমি চলে আসছি নেক্সট, এর সঙ্গে আরেকটা কোম্পানি আছে সায়ান্ট। সায়ান্টও কিন্তু কাজ করছে এর উপরে, সায়ান্ট ডিএলএমও রয়েছে। সায়ান্ট এবং সায়ান্ট ডিএলএম একটা পার্থক্য রয়েছে। সায়ান্ট ডিএলএম চলে যাচ্ছে টেকনিক্যাল প্রিন্টেড সার্কিট বোর্ড ইলেকট্রনিক্স, আর সায়ান্ট পুরো সেমিকন্ডাক্টর লেভেল, কিন্তু এরা সবই কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমার এই ব্যাপারটা হয়ে গেল। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে সেই জিনিসটা, সেটা হচ্ছে ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে HMP ভাইরাস, যেটাকে নিয়ে বক্তব্য, এবং এটাকে অনেকে বলছে এর ফলে যদি মার্কেটে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। এখনই এভাবে হবে না, কারণ অলরেডি কোভিড এর সিচুয়েশন অলরেডি দেখে সেই মতো কিন্তু তৈরি হয়ে গেছে মার্কেটটা, ফলে মার্কেটে বিশাল কোনো পরিবর্তন এখানে হবে না। যেটা হওয়ার বক্তব্য রয়েছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টরে কিন্তু কিছুটা ডিমান্ড বাড়বে। ফার্মা সেক্টর যদি ডিমান্ড বাড়ে, আমরা তাহলে এটা নিয়ে যদি তোমার উৎসাহ থাকে, নেক্সট ডে আমি কিন্তু ফার্মা সেক্টরকে নিয়ে আবার বলবো, যদি তোমাদের উৎসাহ থাকে। এবং দেখি অনেকে তোমরা কমেন্ট করছো হ্যাঁ ফার্মা সেক্টর জানতে চাইছো, এবং এই সেক্টর অ্যানালিসিস করে কোন স্টকগুলো সামনে রয়েছে ভ্যালুয়েশন দিক থেকে বা ফিউচারে একটা স্টকগুলো আমাদের ভালো জায়গা দিতে পারে, সেটা নিয়ে আলোচনা করে দেখে নেবো। এবারে আসছে প্রশ্ন, সেটা হচ্ছে এফআইআই ডিআইআই। এফআইআই এই মুহূর্তে দেখলাম প্রায় নেট যেটা করলো 4227 কোটি নেট
মানে কেনা বেচার মাইনাস হচ্ছে নেগেটিভ 4,000 কোটির বেশি, 4,200 কোটির বেশি কিন্তু ওরা বিক্রি করলো। এই কন্টিনিউয়াসলি যে সেল করে চলেছে কারণটা কি, এখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলোকে জানা দরকার, যেই পয়েন্টগুলো না জানার কারণে প্যানিক তৈরি হচ্ছে এবং অনেকে সেলও করে দিচ্ছে প্রোডাক্টগুলোকে। প্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে মার্কেট ডাউন হয়ে চলেছে বা এখনো বলা যাচ্ছে না ভালো সিচুয়েশন, পজিটিভিটি কিছু বলতে পারছি না, ডেড ক্যাট বাউন্স বলছি বারবার, কারণটার পেছনে হচ্ছে আর্নিং। কোম্পানিগুলোর প্রায় 44% কোম্পানি কিন্তু আর্নিং অনেকটা ডাউন হয়ে গেছে এবং এই আর্নিংটা এস্টিমেটকে বিট করতে পারেনি 44%। ফলে মার্কেট কিন্তু ইনভেস্টরদের যে এক্সপেকটেশন, বিশেষ করে রেলওয়ে সেক্টর দেখো বা ডিফেন্স সেক্টরে দেখো, অনেক কারেক্টেড হয়েছে, গভর্নমেন্ট স্টকগুলো কারেকশন হচ্ছে, কারণটা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা আমার সেটা হচ্ছে কিন্তু ট্রেড ডেফিসিট হচ্ছে, একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা যেটা জানলাম যে প্রতিদিন কিন্তু এমন ভাবে আমাদের ফরেক্স যেটা ফরেন এক্সচেঞ্জ সেটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। ফরেন এক্সচেঞ্জ যে কমে যাচ্ছে, অর্থাৎ এমন জায়গায় দাঁড়িয়েছি প্রায় একদিনের মধ্যে, মানে লাস্ট ডেটা যেটা পেলাম সেখানে দেখলাম $4 বিলিয়ন কিন্তু অলরেডি কমে গেল, মানে কমে এখন 640 বিলিয়ন ডলারে কিন্তু পৌঁছে গেছে মার্কেটে। মানে আমাদের যে ভান্ডার থাকে ফরেন এক্সচেঞ্জ, মানে ডলারের সঙ্গে আমরা যখন বাইরে থেকে কোনো কিছু কিনতে হয় আমাদেরকে, তখন কিন্তু ডলারে পেমেন্ট করতে হয়। এই ডলারে পেমেন্টের পরিমাণ যত ডলার সঞ্চিত থাকবে আমাদের কাছে, তত বেশি কিন্তু আমরা বাইরে থেকে জিনিস কিনতে পারবো, তত কনফিডেন্স থাকবো। আর এই সিচুয়েশন এমন দাঁড়িয়েছে যে যখন টাকার দাম ডলারের থেকে কমতে শুরু করে দিয়েছে এমন একটা মার্কেটের সিচুয়েশন, তো সেখানে একটা উপায় ইকোনমিক্সটা বের করছে, সেটা হচ্ছে ডলারকে কিন্তু দেশে যত ডলারের সঞ্চয় হচ্ছে সেটাই কিন্তু খরচ করা। যত এটা কমাতে পারবে তত আস্তে আস্তে রুপি কিন্তু ডলারের কাছাকাছি চলে আসবে। তো এইটা করার জন্য মানে এখন যেটা রয়েছে প্রতি মাসে প্রায় $4 বিলিয়ন কিন্তু যেটাকে আমাদের ফরেক্স বলা হয় রিজার্ভসটা, সেটা খুব কমছে, মানে এখন $640 বিলিয়ন রয়ে গেছে। এবারে এইটা যদি $600 একটা সময় পৌঁছতে চলে আসতে পারে, এত পরিমাণে খরচ হতে পারে, কিন্তু এটা প্রয়োজনীয়তা ইকোনমিক্স যেটা বলছে যে এটা কিন্তু প্রয়োজন রয়েছে এই কারণের জন্য, সেটা হচ্ছে ডলারের তুলনায় রুপিটা যদি কম হয়ে যায় আলটিমেট সেটা কিন্তু ট্রেড ডেফিসিট তৈরি করবে। মানে ব্যাপারটা তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, ধরো তোমার কাছে যে মুদ্রাটা রয়েছে যেটা রপ্তানি করবে, আমদানি রপ্তানি এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে, এবার তোমারটা যদি দাম, মানে তোমাকে যে জিনিস আমি তোমার কাছ থেকে কিনবো, তোমার কাছ থেকে কিনতে গেলে আগের তুলনায় যদি বেশি খরচ আমায় করতে হয় সেই জিনিসটা কিনতে গেলে, ফলে যত বেশি বেশি আমি কিনতে থাকবো তত বেশি খরচ আমার বাড়তে থাকবে, ফলে একটা বড় ডেফিসিট তৈরি হবে আমার। এটা দেশের পক্ষে ক্ষতিকারী। এটা থেকে বাঁচার জন্য তোমায় কি করতে হবে, আমাকে এই সিচুয়েশনে প্রচুর পরিমাণে বেশি করে কিন্তু রিজার্ভসটা কমতে শুরু করে দিয়েছে। কিন্তু এই রিজার্ভসটাকে আটকানোর আগে মুদ্রা যেটার আমাদের রুপিজ যে দামটা, রুপিটা কিন্তু যেটাকে বলা হচ্ছে এসবিআই রিপোর্ট অনুযায়ী 90 টাকা এমনকি 100 টাকাতে পৌঁছে যেতে পারে, $1 ইকুয়াল টু 100 টাকা, এখানেও পৌঁছে যেতে পারে। তো সেই জায়গায় পৌঁছানোটা আটকানো দরকার বিশেষভাবে। সেই কারণের জন্যই কিন্তু রিজার্ভস, ফরেক্স রিজার্ভস আস্তে আস্তে কমিয়ে এটাকে একটা ব্যবস্থা করা হচ্ছে, বোঝা গেছে। এবার আসছি তৃতীয় ব্যাপার, সেটা হচ্ছে ইউএস রেট কাট। এই ব্যাপারের জন্য কিন্তু একটা এফেক্ট পড়ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে কিন্তু স্মল এবং মিড ক্যাপের ক্ষেত্রে একটা যেটাকে বলা হয় ফ্রোথ, অর্থাৎ অতিরিক্ত ভ্যালুয়েশন বেশি হয়ে গেছে, সেটাতে জন্য অনেক ইনভেস্টর সেল করে দিচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। সেই কারণের জন্য কিন্তু সেলিং প্রেশার থাকার জন্য কিন্তু মার্কেটটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সুতরাং এটাকে মনে রাখতে হবে। এছাড়া চায়নার পাওয়ার, চায়না কিন্তু প্রচুর সাবসিডি দিচ্ছে এবং চাইনিজ কোম্পানিগুলো আস্তে আস্তে যাকে বলা জেগে ওঠা বা ওয়েক আপ হচ্ছে, ফলে এইগুলো উঠে যাওয়া, চায়না কোম্পানি ওঠা, চায়না দেশের ইমপ্রুভমেন্ট হওয়া, মানে কিন্তু ইন্ডিয়া থেকে আবার প্রচুর ডিমান্ড কিন্তু মানে চলে যাচ্ছে ওই চায়নাতে, ফলে তাদেরও কিন্তু আমাদের সেক্ষেত্রে মার্কেটটা পড়ে যাচ্ছে। প্লাস চায়না কোম্পানিগুলো উন্নতি হবে, বিশেষ করে ব্যাংকিং সিস্টেম ইমপ্রুভমেন্ট হবে, এটা শুনতে পেয়ে যারা ফরেনে, যারা এফআইআই যারা রয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা ইন্ডিয়া থেকে হাই ভ্যালুর সমস্ত স্টক বেচে দিয়ে অনেক লো ভ্যালুতে পিতে, চায়না যে পি রয়েছে সেটা অনেক লো, তাদের পিতে ইনভেস্ট করছে, ফলে ওরা এটাকে কিন্তু স্কোপ বলে মনে করছে। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছে। এর সঙ্গে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন। জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে আমরা দেখেছি সেটা হচ্ছে কিন্তু একদিকে যেরকম ইরানের সঙ্গে ইসরায়েলের এবং এই যে যুদ্ধটার সিচুয়েশন, কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সিচুয়েশন, এইগুলো মারাত্মক ক্ষতি করছে এবং এর ফলে আলটিমেটলি রপ্তানি ক্ষেত্রে কিন্তু একটা
প্রভাব পড়ছে, বিশেষ করে ক্রুড অয়েলের ক্ষেত্রে একটা এফেক্ট হবে এবং এটা লং টার্মে গিয়ে কিন্তু আমাদের কেমিক্যাল সেক্টর, পেইন্ট সেক্টর, সব সেক্টরে কিন্তু এফেক্ট ফেলবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসছি লাস্ট গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টের দিকে, সেটা হচ্ছে সুপার স্টকটার কথা বলবো। যেটা এখন যে স্টকটার কথা নিয়ে বলবো সেটা খুব ইন্টারেস্টিং স্টক। এই স্টকটা কিন্তু যেটাকে বলা হয় ডিফেন্স সেক্টরে কাজ করছে, ইলেকট্রনিক্স এর উপর কাজকর্ম করে। কোম্পানিটার অর্ডার পেয়েছে বেশ কিছু। কোম্পানির নাম হচ্ছে ডিসিএক্স সিস্টেম। ডিসিএক্স সিস্টেম এই মুহূর্তে ইসরায়েল থেকে বেশ কিছু অর্ডার এসছে। ইসরায়েলের যে কোম্পানিটার কথা নাম হচ্ছে এলটা সিস্টেম, সেখান থেকে প্রায় 19 কোটি টাকার মতো অর্ডার এসছে। এছাড়াও এলটারই আর এর আগেও প্রচুর কোনো অর্ডার এসছে ওদের। বেসিক্যালি এদের হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ধরনের সিস্টেম, ইলেকট্রনিক যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো তৈরির জন্য অর্ডার এসছে ওদের কাছে। এই কোম্পানির ডিফেন্স সেক্টরে যেরকম কাজ করছে, ম্যানুফ্যাকচারিং সাপ্লাই করতে বলছে ব্যাকপ্লেন রিলেটেড, এবং এর আগে এলটা 154 কোটি টাকার মতো কিন্তু এলটা 154 কোটি টাকার মতো অর্ডার দিয়েছিল। সেখানেও কিন্তু আরএফ ইলেকট্রনিক যে মডিউলগুলো সেগুলোর উপরে লকহিড মার্টিন একটা বিদেশের বিশাল বড় কোম্পানি, সে কোম্পানিও প্রচুর অর্ডার দিয়েছে। প্রায় 460 কোটি টাকার মতো অর্ডার কিন্তু ওরা দিয়ে দিয়েছে। এই বড় বড় অর্ডারগুলো কিন্তু রয়েছে। এছাড়াও প্রায় 117 কোটি টাকার মতো কেবলস এবং ওয়্যার হার্নেসের উপর কিন্তু অর্ডার রয়েছে। এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, রিটার্ন তেমন বেশি কিছু দেয়নি এখনো পর্যন্ত, অথচ একটা স্কোপ রয়েছে, বিজনেসটা গ্রোথ হচ্ছে বলে ফিউচারে গিয়ে কোম্পানিটা কিন্তু আমাদেরকে বড় একটা গ্রোথ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে নেওয়া হচ্ছে। তো আজকের মতো অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। আর নতুন যারা তোমরা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে। নমস্কার।